আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাভারে রানা প্লাজা ধসে 6 বছর পরও কথা রাখেনি কেউ, ভালো নেই আহতরা। অ্যাকশন এইড ও টিআইবির প্রতিবেদনের সঙ্গে একমত নন রুবানা হক। সরকার নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলে এদের কোনো দায়বদ্ধতা নেই বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জনগণের রায়ের প্রতি অবজ্ঞা, গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার শামিল মন্তব্য তথ্যমন্ত্রী হাসান মাহমুদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডি 6 বছর আজ। 2013 সালে 24 এপ্রিল রানা প্লাজা ধসে পোশাক কারখানার শ্রমিক সহ 1136 জন নিহত হন। গুরুতর আহত ও পঙ্গুত্ব বরণ করেন আরও 1169 জন। এই ঘটনায় 3 বছর আগে রানা প্লাজার মালিক সোহেল রানা সহ 41 জনের বিরুদ্ধে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত অভিযোগ গঠন করে হত্যা মামলার বিচার শুরুর আদেশ দেয়। রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলা সহ 3টি মামলা হয়। সাভারে ভয়াবহ ভবন দুর্ঘটনা। রানা প্লাজা ধসে 6 বছরে আজ ধসে পড়া ভবনের সামনে ভিড় করেছিল স্বজনহারা হাজারো বিক্ষুব্ধ মানুষ। অবিলম্বে তারা রানা প্লাজা মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানায়। সাভারে রানা প্লাজা ধসের 6 বছর উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয় বিভিন্ন সংগঠন। সকাল থেকেই রানা প্লাজার শহীদ বেদির সামনে ভিড় করেন নিহত ও আহতদের স্বজনসহ বিক্ষুব্ধ শ্রমিকরা। কর্মসূচিতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় নিহত শ্রমিকদের স্বজনরা রানা প্লাজার মালিক রানার ফাঁসি দাবি করে বিক্ষোভে ফেটে পড়েন। রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত নিহত পরিবার সহ অন্যদেরকে আমরা পুনর্বাসনের দাবি জানাই। তাদের যথাযথ বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা এই দাবি জন্য আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলব। 6 বছর ধরে বলতে আছে কোনো কিছুই হয় না। আমরা যেমন এই যে 6 বছর আজকে পূর্ণ হইলো, কিসের খাওয়া কিসের নয় আমাকে কোনো কিছু ভেতরে ঢুকে না। দেশের শীর্ষ শ্রমিক নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে নির্মিত শহীদ বেদিতে। তারা রানার ফাঁসি সহ নিহতদের প্রত্যেক পরিবারকে 48 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। আইএলও কনভেনশন অনুযায়ী সারা জীবনের আয়ের সমপরিমাণ একজনকে ক্ষতিপূরণ দিতে হবে নিহত শ্রমিককে। আর হচ্ছে যারা স্থায়ীভাবে পঙ্গু শ্রমিক তাদেরকেও সারা জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাই পঙ্গু শ্রমিকদের ভালো চিকিৎসা হয় নাই, সুচিকিৎসা হয় নাই। বাংলাভিশন নিউজ ডেস্ক। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। পোশাক খাত নিয়ে অ্যাকশন এইডের প্রতিবেদন অসঙ্গতিপূর্ণ আর রানা প্লাজা নিয়ে টিআইবির প্রতিবেদনকে মিথ্যাচার বলেছেন বিজিএমইএর নতুন প্রেসিডেন্ট ডক্টর রুবানা হক। রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাত 12টায় জুরাইন কবরস্থানে জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। বিজিএমইএ পরিচালকরাও ছিলেন রুবানা হকের সাথে। রানা প্লাজা নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় রুবানা হক বলেন, রানা প্লাজার মতো দুর্ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সোচ্চার বিজিএমইএ। বিদেশি প্রেসক্রিপশনের নয়, নিজেদের উদ্যোগে পোশাক খাতে উন্নয়নে কাজ করা হবে। পোশাক খাত নিয়ে অ্যাকশন এইড ও রানা প্লাজা নিয়ে টিআইবির প্রতিবেদনের সমালোচনা করেন বিজিএমইএর সভাপতি। টিআইবি রিপোর্টে যেটা বলছেন, প্রথমেই আমার অবজারভেশন হলো যে টিআইবি বলছেন যে কোয়ালিটেটিভ রিসার্চ করেছেন, হ্যাঁ, এবং কোয়ান্টিটেটিভ না। স্যাম্পল সাইজ কোথাও মেনশন নেই রিপোর্টে। এটি প্রথম অবজারভেশন আমার। কাজে আমি জানতে চাই যে ওনারা কজনের উপরে আসলে এই নিরীক্ষাটা চালিয়েছেন, এই সার্ভেটা করেছেন। তো অ্যাকশনের যেটা বলছে শতকরা 51% শ্রমিক কাজ করছেন না। সেখানে দেখেন অ্যাকশনের একই সাথে কিন্তু বলছে যে 2018-র তুলনায় কিন্তু এখন এসে শতকরা 20% মাত্র শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। কমে এসছে কিন্তু সংখ্যাটা, কিন্তু একই সাথে বলছেন যে শতকরা 51% মানে ওই যে 1400-র মধ্যে 200 ওনারা সার্ভে করেছেন, ওই 200-র মধ্যে 51% শ্রমিক, তার মানে 148 জনের মতো কাজ করছেন না। এবং তার মধ্যে আবার শতকরা 74% ওনারা বলছেন যে শারীরিকভাবে অসুস্থ ফিল করছেন। আসলে আমি এতগুলো সংখ্যার মধ্যে আসলে এক ধরনের অসঙ্গতি দেখতে পাই।
শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি শিশু জায়ান চৌধুরী মরদেহ দেশে পৌঁছেছে। বুধবার দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে জায়ানের মরদেহ দেশে পৌঁছায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। সেখান থেকে মরদেহ বনানী বাসভবনে নেওয়া হয়। আত্মীয় স্বজন থেকে শুরু করে সাধারণ জনগণ নিহত শিশু জায়ানকে দেখতে ভিড় জমান বনানীতে শেখ সেলিমের বাসভবনে। এদিকে দুপুরে নিহত শিশু জায়ানকে দেখতে সেখানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আত্মীয় স্বজনদের সাথে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাদ আসর জায়ানের লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে। রমজানের আগেই সরকার নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। রুহুল কবির রিজভী বলেন, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই বর্তমান সরকারের। ক্ষমতাসীনদের এখন অপরাধ দমনের কোনো নৈতিক ক্ষমতা নেই বলে অভিযোগ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, ক্ষমতাসীনদের মদদেই দেশে এখন চরম নৈরাজ্য চলছে। নিজেদের অবৈধ ক্ষমতাকে ধরে রাখতে সরকার এখন আইন আদালতকে নিয়ন্ত্রণ করছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। অল্প আয়ের মানুষরা রমজানের আগে আটকে উঠছে হু হু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই মূল্য বৃদ্ধিতে। পবিত্র রমজানের প্রাক্কালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারকে ধিক্কার জানায়। সারা ঢাকা শহরে ওয়াসার দূষিত পানির সরবরাহে জনজীবন এখন ভয়ঙ্কর রকম সংকটাপন্ন হয়ে পড়েছে। আমরা সরকারি প্রতিষ্ঠান ওয়াসার মানব বিধ্বংসী নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। বিএনপির সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জনরায়ের প্রতি অবজ্ঞা, গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনা বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকারের প্রথম 100 দিন নিয়ে সিপিডির মন্তব্য দুঃখজনক, অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। এই গবেষণা প্রতিষ্ঠানটির কাজ শুধু সরকারের দোষ খুঁজে বেড়ানো, এটা তাদের দৈন্যতা ও ব্যর্থতা বলেও মন্তব্য তার। জাতীয় প্রেস ক্লাবে এসব মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বিশ্ব প্রশংসা করছে, দুঃখজনক হলেও সত্য, সিপিডি সেটার প্রশংসা করতে পারেনি। এটি তাদের দৈন্যতা এবং ব্যর্থতা। তারা যে রিয়াকশন দিয়েছে এটি অনভিপ্রেত, অগ্রহণযোগ্য এবং তাদের গত 10 বছর ধরে তারা যে দোষ খুঁজে বেড়ানো, তাদের যে স্বাভাবিক প্রবৃত্তি, সেটা ধারাবাহিকতা ছাড়া কোনো কিছু নয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা যে সংসদে যাবে না বলছে, শপথ গ্রহণ করবে না বলছে, এটি জনগণের প্রতি অবজ্ঞা প্রদর্শন ছাড়া, ভোটারদের প্রতি অবজ্ঞা প্রদর্শন ছাড়া অন্য কোনো কিছু নয়। এবং এটি বাংলাদেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার মহাপরিকল্পনার একটি অংশ। সেশন জট নিরসন সহ 5 দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি। সকালে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় এলাকা অবরুদ্ধ করে রাখে। দুপুর 1টার দিকে প্রক্টর গোলাম রাব্বানী শিক্ষার্থীদের কাছে এসে জানান, 7 কলেজে পরীক্ষা শেষ হওয়ার 90 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল পুনঃমূল্যায়ন করা হবে। আলাদা প্রশাসনিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, আপাতত 10টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 17 সালে ডিগ্রি রুটিন প্রকাশ করা হয়েছে। 28 এপ্রিল 7 শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের সাথে বৈঠক করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সাতক্ষীরার সদর হাসপাতালের জন্য যন্ত্রপাতি কেনার 12 কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরো টাকা আত্মসাৎ করেছে বলে দাবি স্থানীয়দের। দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে নাগরিক আন্দোলন মঞ্চ। তদন্ত কমিটির রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। 2017-18 অর্থ বছরে সাতক্ষীরা সদর হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ হয় 12 কোটি টাকা। টেন্ডারের মাধ্যমে এ কাজ পায় মার্কেন্টাইল ট্রেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কোনো যন্ত্রপাতি সরবরাহ না করেই পুরো টাকা তুলে নিয়েছে তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব হাসান মাহমুদ স্যার সম্প্রতি আসলে তার মাধ্যমে আমরা জানতে পারি যে 12 কোটি টাকার টেন্ডার হয়েছিল ভারী যন্ত্রপাতির, কিন্তু এই ধরনের কোনো যন্ত্রপাতি সার্ভে বোর্ডের কাছ থেকে আমি বুঝে নেই নাই। অভিযোগ রয়েছে হাসপাতালের কিছু কর্মকর্তাও এ জালিয়াতির সাথে জড়িত, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারা। এটা
না পাওয়ারই কথা, যেহেতু বিভিন্ন দপ্তরে দেওয়া আছে। সুতরাং এখানে কোনো অনিয়ম হয়েছে, কেনাকাটায় কোনো অনিয়ম হয়েছে অথবা ডিস্ট্রিবিউশনে কোনো অনিয়ম হয়েছে বলে আমি মনে করি। সই জাল করে যন্ত্রপাতি বুঝিয়ে দেওয়ার কারসাজি করা হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এত টাকার একটা কেনাকাটার পরে যে একটা সার্ভে কমিটি করা হয়, সেই সার্ভে কমিটি করে আমাদের স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বর্তমান সিভিল সার্জন। সাবেক সিভিল সার্জন এই যন্ত্রপাতি টেন্ডার আহ্বান করেন, উনি এর ওয়ার্ক অর্ডার দেন এবং যতদূর আমি ওনার কাছ থেকে শুনেছি যে যন্ত্রপাতির 100% না আসার আগেই উনি বিল পেমেন্ট করে দিয়েছেন। এদিকে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এমন তুগলকি কর্মকাণ্ডে ক্ষুব্ধ সাতক্ষীরাবাসী। যন্ত্রাংশ কেনা হচ্ছে না, মানুষ সেবা পাচ্ছে না, এটি সরকারের সাথেও তো তাদের এক ধরনের প্রতারণা। টেন্ডার দিয়ে অবৈধভাবে তারা এই টাকা তুলে নিয়েছে। সরকারি টাকা লোপাটের হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আজও মানববন্ধন। ডিবি পরিচয়ে বাস চালককে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম থেকে ৮৮টি রুটে আজ সন্ধ্যা থেকে শ্রমিক ফেডারেশনের ২৪ ঘন্টার পরিবহন ধর্মঘট। বিরতির পর আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আজও মানববন্ধন হয়েছে। সারা দেশে নারী ও শিশু নির্যাতন সহ ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং ফেনী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ভাঙ্গার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি হয়। এদিকে রাফি হত্যাকারীদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে ঝালকাঠিতেও মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে স্থানীয় ২০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে। এতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অন্যদিকে নুসরাত হত্যা সহ বগুড়ার অ্যাডভোকেট মাহবুব আলম শাহিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। সকালে আইনজীবী ভবন চত্বরে মানববন্ধন হয়। আজ সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ও চট্টগ্রাম ঢাকা মহাসড়কে ৮৭টি রুটে ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে বাস চালককে হত্যার অভিযোগে তারা এই ধর্মঘটের ডাক দেয়। এছাড়া রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে পণ্য ও যাত্রীবাহী পরিবহন ধর্মঘটে ডাক দিয়েছে সংগঠনটি। পরিবহন শ্রমিক নেতাদের অভিযোগ, সোমবার রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনে একটি বাসে তল্লাশি চালায় ডিবি পরিচয় একদল লোক। পরে তারা বাস চালক জালাল উদ্দিনকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করে। মাত্র একটি গরু দিয়ে শুরু করে এখন ১২৮টি গাভীর মালিক পাবনার আমিরুল। এই সফল খামারি পেয়েছেন বঙ্গবন্ধু কৃষি পদক সহ একাধিক পুরস্কার। তার দেখানো পথে স্বাবলম্বী হয়েছেন ঈশ্বরদী সহ আশপাশের প্রত্যন্ত অঞ্চলের অনেকে। পাবনা ঈশ্বরদীর প্রত্যন্ত গ্রাম বহরামপুরের আমিরুল ইসলাম হতে চেয়েছিলেন আদর্শ শিক্ষক, কিন্তু ১৯৯০ সালে বাবার মৃত্যুর পর ভেঙে যায় সেই স্বপ্ন। হাল ধরতে হয় তার সংসারের। মায়ের আবদারে ১৪,৬০০ টাকায় একটি শঙ্কর জাতের গাভী কেনেন আমিরুল। সেই শুরু। এখন তার খামারে গাভী ১২৮টি। প্রতিদিন বিক্রি করেন প্রায় ২২,০০০ টাকার দুধ। বাড়ির সামনে ৪ বিঘা জমিতে গড়ে তুলেছেন ডেইরি ফার্ম। গরুর গোবর থেকে তৈরি হচ্ছে বায়োগ্যাসও। পাশে গড়ে তুলেছেন ছাগলের খামারও। গ্রাম থেকে ১৪,৬০০ টাকা দিয়ে একটা শঙ্কর জাতের গরু ক্রয় করি এবং ওই গরুটা দিয়ে এই গরু পালন আমার শুরু। ওই গরুটা 3টা বাচ্চা দেয়, তার মধ্যে একটা পুরুষ বাচ্চা মানে ষাঁড় বাচ্চা আর 2টা মেয়ে বাচ্চা। এই 2টা মেয়ে বাচ্চা থেকে আস্তে আস্তে আমার খামার শুরু। এখন আমার খামারে ১২৮-২৯টা গরু আছে। আমিরুল এখন গ্রামের অনেকেরই অনুকরণীয়। তার দেখানো পথে সফলও হয়েছেন কেউ কেউ। ধরেন ১৮,০০০ টাকা নিয়ে নামছি, আমি মনে হয় ১৫ লক্ষ টাকার গরু বিক্রি করছি।
তারপরেও যা আছে 15-20 লক্ষ টাকার গরু এখনো আছে। রোজায় গরু পুষতে তখন থেকে আমি একটা গরু দিয়ে খামার করেছি, আর 10টা ভেড়া কিনেছিলাম, আর 10টা ছাগল কিনেছিলাম। ছাগল আছে আপনার 82টা, আর ভেড়া আছে 100 আমিরুলের মতো হয়ে উঠতে খামারিদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন প্রাণী সম্পদ বিভাগ। প্রাণী সম্পদ বিভাগ দপ্তর থেকে আমরা সবসময় আমিরুল ভাইয়ের পাশে আছি, তাকে আমরা প্রতিনিয়ত আমরা সাজেশন দিই। সম্প্রতি প্রথম আলো দেশ সেরা গরুর খামারি নির্বাচিত হয়েছেন আমিরুর। স্বপ্ন দেখছেন এলাকার একটি দুধের পল্লী গড়ে তোলার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কক্সবাজারের টেকনাফে গুলিতে একাধিক মামলার আসামি দিল মোহাম্মদ প্রকাশ দিলু সহ 2 জন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত দিলু একজন মাদক ব্যবসায়ী। পুলিশ জানায় টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের একটি পরিত্যক্ত হ্যাচরের পেছনে জঙ্গলে বন্দুকযুদ্ধে নিহত হয় মাদক ব্যবসায়ী দিলু সহ আরও একজন। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 6টি বন্দুক, 13 রাউন্ড কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা। নিহত দিল মোহাম্মদ দিলু টেকনাফের গোদারবিল গ্রামের মৃত মকবুল আহমেদের ছেলে। গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশন এলাকা থেকে 2 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা ময়মনসিংহ রেল রুটে গাজীপুর ধীরাশ্রম রেল স্টেশনের পাশে আলাদা জায়গা থেকে 2 ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এদিকে গাজীপুরের টঙ্গীর পাড়ার এলাকার একটি বাসা থেকে সকালে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী জহিরুল ইসলাম সহ 3 জনকে আটক করা হয়েছে। অন্যদিকে ভোরে সাভারের মধ্য রাজাসন এলাকায় 2 গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে নাইম মিয়া নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত 10 জন। এছাড়া মেহেরপুরে গাংনীতে মনিরুদ্দিন নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশের বিভিন্ন জায়গায় আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ভারত হাট নিয়ে 2 দেশের যৌথ কমিটির 2 দিনব্যাপী বৈঠক শেষ হয়েছে। সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকালে শুরু হয় শেষ দিনের বৈঠক। এতে 17 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম। ভারতের 10 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির দক্ষিণ এশিয়া অঞ্চলের বৈদেশিক বাণিজ্য সচিব ভূপিন্দর এস বাল্লা। বৈঠকে সিলেটের ভোলাগঞ্জে একটি সীমান্ত হাট গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ ভারত একমত হয়। আগামী ডিসেম্বরে এই হাট চালু হতে পারে। কর আইনজীবীদের সহায়তায় বিপুল পরিমাণ রাজস্ব আদায় করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মেফতাউদ্দিন খান। তবে এক্ষেত্রে করদাতাদের আগ্রহ আরও বাড়াতে হলে আইনি জটিলতা আরও কমাতে হবে বলে জানান তিনি। মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে আইনের শাসন নেই, গণতন্ত্র কারাগারে বদ্ধ। দুপুরে খাগড়াছড়ি জেলা কৃষক দলের সম্মেলনে টেলিকনফারেন্সে এসব কথা বলেন তিনি। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পরিচালক দিয়ে সিনিয়র স্টাফ নার্সকে যৌন হয়রানির প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ময়মনসিংহ শাখার উদ্যোগে এ মানববন্ধন হয়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কলিমুল্লার বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিতি, সেশন জট নিরসন সহ 17 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ সংবাদ সম্মেলন হয়। এতে দাবি আদায়ে আগামী রবিবার ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমাবেশ আহ্বান করা হয়। কুড়িগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। সকালে কুড়িগ্রাম রংপুর মহাসড়কের প্রবেশ পথে খেদাবাগ এলাকা থেকে উচ্ছেদের কাজ প্রথম শুরু করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাভারে রানা প্লাজা ধসে 6 বছর পরও কথা রাখেনি কেউ, ভালো নেই আহতরা। অ্যাকশন এইড ও টিআইবির প্রতিবেদনের সঙ্গে একমত নন রুবানা হক। সরকার নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলে এদের কোনো দায়বদ্ধতা নেই বললেন রুহুল কবির রিজভী। বিএনপির সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জনগণের রায়ের প্রতি অবজ্ঞা, গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার শামিল মন্তব্য তথ্যমন্ত্রী হাসান মাহমুদের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। তার আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।